আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিজিক্স 1 নিয়ে। চলেন তাহলে স্যার আমরা আলোচনা শুরু করি আজকের। শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। অর্থাৎ শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা প্রুভ করতে বলে। শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক। শব্দের বেগের সাথে কার সম্পর্ক স্যার? তাপমাত্রার সম্পর্ক। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে দেখেন, আহ, শব্দের বেগটা কার উপর নির্ভরশীল বলেন তো? এই প্রমাণটা যদি করতে চাই, শব্দের বেগটা কার উপর নির্ভরশীল বলেন? শব্দের বেগটা হচ্ছে ঘনত্বের উপরে, ঘনত্বের উপর। আবার শব্দের বেগটা হচ্ছে ঘনত্বের উপর। আবার এই ঘনত্বটা ডিপেন্ডস করে কার উপর বলেন তো? তাপমাত্রার উপর, তাই না? মানে তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু ঘনত্বটাও পরিবর্তিত হয়। তাহলে কথাটা বুঝতে পারছেন? তাহলে দেখেন এই দুটোর মধ্যে এই কারণে কিন্তু সম্পর্কটা আসে, অর্থাৎ বেগের, শব্দের বেগের সাথে তাপমাত্রা কিন্তু রিলেটেড। কথা বুঝতে পারছি? কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের যে বেগটা থাকবে, অবভিয়াসলি আপনি যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলেন অথবা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলেন, সেই তাপমাত্রায় কিন্তু শব্দের বেগ কি হবে স্যার? আলাদা আলাদা হবে। কেন আলাদা হবে? কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের ঘনত্ব একরকম থাকবে, আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের ঘনত্বটা আরেক রকম থাকবে। এই কারণেই মূলত 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একরকম বাতাসের বেগ পাবেন, আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আরেক রকম আপনি বেগ পাবেন। তাহলে এটা থেকে আমাদের এই সম্পর্কটা কিন্তু প্রুফ করতে বলতে পারে। এই জন্যই যে কোনো ঘনত্বে, যে কোনো ঘনত্বে বাতাসের শব্দের বেগ বের করার জন্য একটা কিন্তু ল্যাপ্লাসের সংশোধনের একটা সূত্র আছে। তো সেই সূত্রটা কিন্তু এরকম ছিল আমাদের, তাই না? আমি একটু যদি বলি, সেই সূত্রটা হচ্ছে কি এরকম বলেন তো স্যার আমাদের? এই যে এরকম, v is equal to root over p gamma divided by rho। এরকম একটা সূত্র আমরা পড়ছি না? এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ। আপনার ল্যাপ্লাসের যে সংশোধনী সূত্রটা আছে, সেই সূত্রের মধ্যে কিন্তু এরকম একটা সূত্র অবশ্য আপনারা পাইছেন। সেই সূত্রটা হচ্ছে আমাদের এরকম, যে v is equal to root over চাপ মানে p প্রেসার ইনটু গামা। গামা মানে কি বলেন তো? সম্প্রসারণ অনুপাত, ঠিক না? তাহলে ডিভাইডেড বাই কি বলেন তো? রো, অর্থাৎ ঘনত্ব। এখানে রো বলতে কি বোঝাচ্ছে এখানে আমি একটু বুঝাই দেই। এখানে ভি বলতে তো শব্দের বেগ সবাই জানেন, আর পি মানে হচ্ছে বাতাসের যে চাপটা আছে সেটা, এবং গামা ওই যে প্রপোর্শনাল পিভি সমান পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো গামাটা হচ্ছে কি, এটা হচ্ছে যেহেতু আহ বায়ু মাধ্যমে যখন শব্দ সঞ্চালন করা হয় তখন ল্যাপ্লাস চিন্তা করছে যে যখন বায়ু মাধ্যমে শব্দটা সঞ্চালিত হয় তখন ওই বাতাসের ব্যবস্থাটাকে, মানে বাতাসটাকে সে একটা রুদ্ধতাপীয় সিস্টেম হিসেবে চিন্তা করছে। সেই জন্য আসলেই নিউটনে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এই সূত্র ব্যবহার করছে, হ্যাঁ। বাট ল্যাপ্লাস কিন্তু এটা ইউজ করে না। সে চিন্তা করছে কি, সেটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেজন্য কিন্তু ল্যাপ্লাসে এই সূত্রটা অ্যাপ্লাই করছে। আপনি যদি পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এইটাতে চিন্তা করে, অর্থাৎ এই সমীকরণ থেকে যে ইকুয়েশনটা পাওয়া গেছে সেটার উপর ভিত্তি করে বাতাসের ভলিউমটা ব্যাকটা বের করতে চান 0 ডিগ্রিতে, সেক্ষেত্রে 282 বা এরকম আসে। সেই ক্ষেত্রে আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা যেটা চিন্তা করি যে 332, এটার সাথে কিন্তু মেলে না। সেই জন্য হচ্ছে বাতাসের শব্দের বেগের ক্ষেত্রে এই ল্যাপ্লাসের সংশোধনী যে সূত্রটা আছে সেটা বেশি পরিমাণে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো এই যে গামা, এই গামাটাকে কি বলি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সম্প্রসারণ যে অনুপাতটা আছে, সেই সম্প্রসারণ অনুপাতটাকে আমরা গামা বলে থাকি। ঠিক আছে, আপাতত এটুকু মনে রাখেন। আর এই যে রো, রো মানে কি স্যার? বাতাসের ঘনত্ব, বাতাসের ঘনত্ব। আপনারা এটা আমাকে ক্লিয়ার করেন যে আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা। তো আমি যে কথা বলতেছিলাম যে ল্যাপ্লাসের যে সংশোধনী সূত্রটা আছে সেখান থেকে কিন্তু আপনি এই কোশ্চেনটা বলতে পারেন যে b root over p গামা ডিভাইডেড বাই রো। এখানে p বলতে বাতাসের প্রেসারটাকে বোঝানো হয়েছে, গামা মানে হচ্ছে সম্প্রসারণ অনুপাত, রোধতাপীয় যে সম্প্রসারণ অনুপাতটা আছে সেটা, এবং রো মানে বাতাসের ঘনত্ব। এখন এখানে হচ্ছে চিন্তার বিষয়। দেখেন, আমি এখানে আপনাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম যে বাতাসের ঘনত্বটা নির্ভর করে তাপমাত্রার উপরে। ঠিক আছে, তাপমাত্রার উপরে বাতাসের ঘনত্বটা নির্ভর করে। তো আমি মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
বাতাসের ঘনত্ব, বাতাসের ঘনত্ব ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের ঘনত্বটা হচ্ছে, আমি মনে করলাম রো নট, রো নট, ঠিক আছে। আর এরপরে যে কোনো একটা টেম্পারেচার, টি টেম্পারেচারে মানে টি তাপমাত্রায় বাতাসের ঘনত্ব আমি চিন্তা করলাম রো টি। হ্যাঁ, তাহলে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং দেখেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন ঘনত্ব এত থাকবে, তাহলে এই ঘনত্ব অনুসারে বাতাসের কি থাকবে, একটা বেগ থাকবে, সেটাকে আপনি বি নট ধরলেন। এবং এই ঘনত্ব অনুসারে বা এই যে পিটি ঘনত্ব যখন ছিল, তখন বাতাসের বেগটাকে আমরা পিটি চিন্তা করলাম, কি চিন্তা করলাম, ভিটি চিন্তা করলাম। এটা একটু বুঝছেন কিনা, এটা একটু ধরে নেবেন আপনারা, যে দড়ি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের ঘনত্ব হচ্ছে রো নট, এবং টি টেম্পারেচারে বাতাসের ঘনত্বটা হচ্ছে পিটি, এবং যেখানে শব্দের বেগটা হচ্ছে ভিটি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা প্রমাণটা করি। তাহলে দেখেন, তাহলে যখন আপনার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তখন দেখেন তো এই কোশ্চেনটা এখানে কি হবে, এই যে সমীকরণটার মধ্যে বসান। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে বাতাসের বেগের সমীকরণটা হবে ভি নট সমান সমান রুট ওভার পি গামা ডিভাইডেড বাই রো নট। এটা দিলেন 1 নম্বর সমীকরণ। আবার যখন টি টেম্পারেচার ছিল, তখন এইখানে কি আরেকটা সমীকরণ আপনি লিখতে পারেন না, যে ভিটি, ভিটি সমান সমান রুট ওভার পি গামা ডিভাইডেড বাই রো টি। এটা ধরেন 2 নং সমীকরণ। এখন আপনি কি করবেন, এই যে 2 নং সমীকরণ আছে, 2 নং দিয়ে 1 নং রে ভাগ করবেন, 2 নং দিয়ে 2 নং দিয়ে 1 নং রে ভাগ করবেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে ভাগাভাগির কাজটা শুরু করেন। বেটা, তাহলে এই কাজটা করেন যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করলে কি আসে দেখেন, ভিটি ডিভাইডেড বাই ভি নট ইজ ইকুয়াল টু রুট ওভার পি গামা ডিভাইডেড বাই রো টি ভাগ। আচ্ছা, আপনারা সকলে জানেন ভাগ চিহ্নের ক্ষেত্রে, ভাগ চিহ্নের ক্ষেত্রে আমরা বলতে পারি এই ভাগ চিহ্নটাকে যখন গুণ বানাই দেওয়া হবে, তখন কিন্তু সেটা উল্টে যাবে, মানে এটা উল্টাই দিবেন। হ্যাঁ, তাহলে এই যে রো নট যাবে উপরে, আর পি গামাটা কোথায় চলে আসবে, নিচে আসবে, তাই না। রুট ওভার কিন্তু সবার উপরে আছে, তাহলে এখানে একটা জিনিস কাটাকাটি করা যাচ্ছে। কি যাচ্ছে স্যার, এই যে দেখেন পি গামা আপনি কাটতে পারেন। তো কাটাকাটি করার পর এখানে কি থাকবে, রো নট ডিভাইডেড বাই রো টি। তাহলে এখানে থাকতেছে আমাদের ভিটি ডিভাইডেড বাই ভি নট, থাকতেছে তো নাকি। আচ্ছা, এইটুক যদি ক্লিয়ার হয়ে থাকে, পরটো ক্লিয়ার করা একদম সহজ, যদি এইটুক বুঝতে পারেন। এখানে দুটো ইকুয়েশন লিখছি, এখানে দুটো ইকুয়েশন লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা আবার একটা বিষয় জানেন, সেটা হচ্ছে আমি যদি একটু বলি, যে পি নট ইজ ইকুয়াল টু, ঘনত্বের একটা সমীকরণ আছে। হ্যাঁ, ঘনত্ব পি নট ইজ ইকুয়াল টু বলা যায় পিটি ইনটু 1 প্লাস রো টি ইনটু 1 প্লাস আলফা টি, এটা বলা যায়। হ্যাঁ, এখানে দেখেন এই আলফা মানে হচ্ছে সম্প্রসারণ, গ্যাসের সম্প্রসারণ গুণাঙ্ক, সম্প্রসারণ, এটাকে গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, গ্যাসের সম্প্রসারণ গুণাঙ্ক। এবং এটার একটা মান আছে, মানটা হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড পয়েন্ট পারসেন্ট। এই যে এটা, এই সমীকরণটা বুঝছেন কিনা একটু বলেন আমারে। তারপরে লিখবেন যে আমরা জানি রো নট ইজ ইকুয়াল টু রো টি ইনটু 1 প্লাস আলফা টি। এখানে এই যে আলফা যেটা দেখতেছেন না, আলফা যেটা দেখতেছেন না, এই আলফা অর্থাৎ ঘনত্বের মধ্যে কিন্তু একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। তো ঘনত্বের মধ্যে ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে রো নট ইজ ইকুয়াল টু রো টি ইনটু 1 প্লাস কি বলে আলফা ইনটু টি। এখানে আলফাটাকে আমরা বলি সম্প্রসারণ। হ্যাঁ, আলফাটাকে আমরা কি বলি, সম্প্রসারণ গুণাঙ্ক। এবং এই সম্প্রসারণ গুণাঙ্কের একটা মানও দেওয়া আছে এই জায়গায়, দেখেন সম্প্রসারণ গুণাঙ্কের একটা মানও দেওয়া আছে। তাহলে এই যে স্যার আপনি যে বিষয়টা জানেন, এই যে এই বিষয়টা কি স্যার আমরা এই জায়গায় লিখতে পারি কিনা বলেন তো, এই যে এই জায়গার মধ্যে এটা লিখে দেওয়া যায় না, এই যে রো নোটের যে মানটা আছে এখানে আমরা বসাই দিতে পারি, তাই না। তাহলে এখানে আমরা বসাই দিই, দেখেন তাহলে এখানে লেখা যাচ্ছে রুট ওভার রো টি ইনটু 1 প্লাস
আলফা ইন্টু টি ডিভাইডেড বাই হচ্ছে রো টি, নিচে তো টি আছে। তাহলে দেখেন স্যার এখানে এই যে এইটা আর এটা কিন্তু কেটে দেওয়া যায়, এটা এবং এটা আপনি কাটতে পারেন, এই যে রোটি আর রোটি আপনি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে কি থাকবে, উপরে শুধু থাকে, দেখেন উপরে শুধু থাকবে 1 প্লাস আলফা ইন্টু টি, ঠিক আছে। আর এই পাশে থাকে আপনার ভিটি বাই ভি নট। আচ্ছা, এখন আমি যে আলফার একটা মান বলছিলাম, মনে আছে এখানে আলফার যে একটা মান বলছিলাম, আলফার কি বলছিলাম স্যার, একটা মান বলছিলাম। তাহলে আলফার মানটা কত, 1/273, এবং টি মানে কি, টি হচ্ছে একটা টেম্পারেচার, তাহলে এখানে এই যে টি লিখলাম। এখন আপনি যদি এই জায়গায় একটু লসাগু করেন, দেখেন তো লসাগু করলে কত হবে, 273 হবে লসাগু। তাহলে 273 যদি লসাগু হয়, সেক্ষেত্রে দেখেন তো কি আসে, 273 প্লাস টি, এরকম আসে না স্যার আপনার, আসে কিনা, এরকম কিন্তু আপনার চলে আসে। তাহলে এরকম যদি চলে আসে, এখানে দেখেন আমাদের প্রমাণটা শেষ। তো প্রমাণটা শেষ কেমনে শেষ হলো স্যার, আপনি দেখেন এখানে যে লিখছি আমি 273, কি লিখছি স্যার, 273। এই 273 মানে কি, পরম তাপমাত্রা, তাই না? 273 কি পরম তাপমাত্রা, 273 কেলভিন বা 0 ডিগ্রি কেলভিন সমান, আমরা পড়ছি না 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে, মানে টি নট, একদম আয়ত তাপমাত্রা বলতে পারেন। আর আমরা যখন কোন সেলসিয়াস তাপমাত্রাকে, মনে করেন কোন একটা সেলসিয়াস স্কেলে কোন একটা তাপমাত্রা দেওয়া আছে, সেটাকে যদি কেলভিনে কনভার্ট করতে চান, তাহলে কিন্তু তার সাথে কি লাগে, মনে করেন টি তাপমাত্রাটা কিসে দেওয়া ছিল, টি ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল। এখন এই টি ডিগ্রি সেলসিয়াসকে যখন আপনি কেলভিনে কনভার্ট করতে যাবেন, তখন এটার সাথে অবশ্যই কি করতে হবে স্যার বলেন তো, এটার সাথে আমাদের কি করতে হবে বলেন তো, এটার সাথে কিন্তু আমাদের কি করতে হবে, 273 যোগ করতে হবে, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, কেলভিনে। তার মানে এই তাপমাত্রা কি প্রকাশ করতেছে, কেলভিন স্কেলের তাপমাত্রা, আর এটা হচ্ছে কেলভিন স্কেলের আদি তাপমাত্রা, মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, তাই না? তাহলে সেখান থেকেই আমরা কিন্তু এই সমীকরণটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি, পরম স্কেলে মানে কেলভিন স্কেলে তাপমাত্রা প্রকাশ করতেছে উপরেরটা, ঠিক না? আচ্ছা, আর এই 273 সেটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রা। তাহলে এটাকে লেখা যায় টি নট ডিভাইডেড বাই যে কোনো তাপমাত্রা, মানে কেলভিন স্কেলে টি লেখা যায়, আর এখানে কি লেখা যাচ্ছে, ভিটি ডিভাইডেড বাই ভি নট, ঠিক না? তাহলে এটাই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রমাণ করতে বলে, এটাই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রমাণ করতে বলে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রমাণ করতে বলে। এখানে কি আরো কিছু আছে, এখানে টি না দিলেও চলবে, হ্যাঁ, এখানে টিটা না দিলেও চলবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে দিই, এটাই অনেক সময় প্রমাণ করতে বলে, মানে আপনি যদি প্রমাণ একটু করে দেন কোনো সমস্যা নাই, বাট এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে বি নট এবং টি নট, এই দুইটা কি বলেন তো স্যার, আদি তাপমাত্রা না, মানে টি নটটা হচ্ছে আদি তাপমাত্রা, আর ভি নট হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রা। তাহলে আপনি যদি এই দুইটাকে একটু বাদ দেওয়ার চেষ্টা করেন, বা এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, এই দুইটা কি স্যার যেহেতু কনস্ট্যান্ট, দেখেন আমি বুঝাই দিই এখানে, আমি যদি একটা কাজ করি এই জায়গায়, যেমন আমাদের ছিল ভিটি বাই ভি নট ইজ ইকুয়াল টু ছিল রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। এটা খেয়াল করেন স্যার, আমি যদি এখানে এই ভি নটটাকে ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ, ভি নটটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, ভি নটটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এরকম হবে না স্যার বলেন তো, টি ডিভাইডেড বাই টি নট ইনটু বি, এরকম হবে না, হবে কিনা? এখন এখানে একটু সাজাই গুছাই লিখেন, কিরকম সাজাই গুছাই লিখেন, দেখেন আমি যদি এইভাবে লিখি ভি নট বাই রুট ওভার টি নট ইনটু রুট টি, দেখেন একটু সাজাই লিখছি, এই যে স্যার ভি নটটার এই যে সামনে নিয়ে আসলাম, আর এটার উপর যত রুট ওভার ছিল সেজন্য এটার সামনে লিখে দিলাম, আর এটাকে আলাদা লিখে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন তো স্যার, এই অংশটা কি কনস্ট্যান্ট না, যেহেতু কারণ আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের ব্যাগটা হচ্ছে 332, এটা কনস্ট্যান্ট একদম ফিক্সড, এবং এই যে টি নট এটার ভ্যালুটা তো কি একটা কনস্ট্যান্ট 273 ডিগ্রি কেলভিন, তাই না? তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, সমান চিহ্নের পরে কি আছে স্যার, একটা ধ্রুবক আছে, তাহলে এই সমান চিহ্নের পরে ধ্রুবক, এই দুটার পরিবর্তে আমি কি চিহ্ন দিতে পারি, সমানুপাতিক একটা চিহ্ন দিতে পারি, অর্থাৎ এইদিকে তুলে। তাহলে এই যে দেখেন তো স্যার আমাদের প্রমাণ হয়ে গেছে না, তো এইভাবে আপনি প্রমাণ করে দিতে পারেন, অথবা এইটুকু দিলেও এনাফ চলে। এই হচ্ছে স্যার আপনার প্রমাণটা, এই হচ্ছে আপনার প্রমাণ, পরীক্ষার মধ্যে কিন্তু এই প্রমাণটা আসে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, তো এই ছিল আমাদের আজকের আলোচনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।